আজকে হেনরি মিলারের লেখার সূত্র ধরে আমরা ইসলামের একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের আলাপ করব। আলোচনার শেষে এই যোগসূত্রটা কেউ কখনো ধরতে পারেনি। অবশ্য এই চিন্তার জট খুলে দেবার কৃতিত্ব আমার এক বন্ধুর। মানে বুঝছেনই তো, এটা আয়রনি, মানে সে আর যাই হোক আমার বন্ধু নয়, সে একজন মিলিটেন্ট নাস্তিক। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনতাম, একসময় সে আমার সাথে কাজও করেছে। তাকে মিলিটেন্ট নাস্তিক না বলে অবশ্য ইসলামোফোব বলাটাই ভালো। তার কমেন্ট দেখলে বুঝবেন যে তার আসল সমস্যা ধর্ম না, তার আসল সমস্যা ইসলাম ধর্ম। সে হিরো আলমকে নিয়ে করা ভিডিওর কমেন্টে লিখেছে, আমাকে কোট করে, যে সবকিছু ছকে বেঁধে দেওয়াটা ফ্যাসিবাদের লক্ষণ। এটা দেখে সে বুঝতে পারছে ইসলাম আসলে ফ্যাসিবাদ, কারণ সে সবকিছু ছকে বেঁধে দেয়। কমেন্টটা সম্ভবত সে পরে মুছে দিয়েছে, তাই সেটা আর খুঁজে পেলাম না। যাই হোক, সেই কমেন্টটা দেখে আমার মনে হলো একটা ইন্টারেস্টিং আলাপ করা যায় ইসলাম আর ফ্যাসিবাদ নিয়ে। হেনরি মিলারের ট্রপিক অফ ক্যান্সারের সূত্র ধরে ইসলাম কি আসলে সবকিছু ছকে বেঁধে দেয়? এই প্রশ্নের উত্তর একজন আলেম ভালো বলতে পারবেন, তবে আমি এই আলাপের একটা ইন্টারেস্টিং সূত্র ধরিয়ে দিতে চাই ইসলামে সময় সম্পর্কে যে ধারণা আছে সেটা দিয়ে। খেয়াল করে শুনবেন। আমি এটা ব্যাখ্যা করার সময় হেনরি মিলারের ট্রপিক অফ ক্যান্সারের সাহায্য নেব। হেনরি মিলারের ট্রপিক অফ ক্যান্সার লেখা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে প্যারিসে। শুরুতেই তিনি লিখছেন প্রথম পৃষ্ঠায়, Our heroes have killed themselves or are killing themselves. The hero, then it is not time, but timelessness. We must get in step, a lockstep, toward the prison of death. There is no escape. The weather will not change. ইংরেজিটা খুব দুর্বোধ্য মনে হচ্ছে, আসুন আমরা এই 5টা সেন্টেন্সকে আলাদা আলাদা করে বুঝি। হেনরি মিলার বলছেন আমাদের হিরোরা নিজেরাই নিজেদের হত্যা করেছে। সেই হিরোরা কে? হেনরি মিলার বলছেন সেই হিরোরা টাইম বা সময় নয়, সেই হিরোরা টাইমলেসনেস, মানে সময় না থাকা। সেই হিরোরা নেই জন্যই আমরা এখন লকস্টেপে, মানে ওই মিলিটারি মার্চ করে মৃত্যুর জেলখানার দিকে যাচ্ছি, এবং এ থেকে মুক্তি নেই। এবং এই ওয়েদার বদলাবে না। এখানে ওয়েদার বলতে অবস্থা বুঝিয়েছেন হেনরি মিলার, আবহাওয়া নয়। টাইম আর টাইমলেসনেস, এই জিনিসটা এবার বুঝি। আচ্ছা বলেন তো, টাইম বা সময় আসলে কি? ধরেন আমরা দিনরাত বুঝি, সকাল দুপুর সন্ধ্যা বুঝি, ঘড়ি না দেখি, কিন্তু বেলা 3টা কি জিনিস বুঝতে পারি কি? বা রাত 1টা বা রাত 3টা ঘড়ি না দেখে বুঝতে পারবো না, পারা সম্ভব না। কারণ সময় হচ্ছে একটা ধারণা, ইংরেজিতে বলে সাবজেক্টিভ আইডিয়া। কিন্তু আমরা ঘড়ি দিয়ে সময়কে গুনতে চাই, সেটাকে কোয়ান্টিফাই করে নিই, মানে যেটা একটা মনের ধারণা ছিল তাকে আমরা অঙ্কের সংখ্যা বানিয়ে ফেলি। ইংরেজিতে বলে অবজেক্টিফিকেশন অফ সাবজেক্টিভ আইডিয়া। কঠিন লাগছে শুনতে? আচ্ছা আরো একটু বুঝিয়ে বলি। ধরেন আপনি একটা গ্রামে গেলেন, দেখলেন অনেকগুলো পরিবার বাস করে। আপনি বললেন এইটা একটা গ্রাম যেখানে অনেক পরিবার বাস করে। এই যে আপনি অনেক শব্দটা ব্যবহার করলেন, এটা হচ্ছে সাবজেক্টিভ বা ধারণা, আপনার নিজের ধারণা। এই অনেক বলতে কে বোঝায় সেটা আপনি নিজেই বোঝেন। এই অনেক মানে 10টা হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে, কারণ আপনার এটা ধারণা। এখন যদি আপনাকে কেউ বলে যে ভাইজান অনেক মানে কয়টা পরিবার বাস করে, আপনি তখন
গুনে গুনে বললেন 52টা পরিবার বাস করে। এই যে আপনি এখন কোয়ান্টিফাই করলেন, এইটা আপনার অবজেক্টিফাই করা। আগে যেটাকে অনেক বলেছিলেন, যা ছিল আপনার ধারণা, সেটাকে আপনি অবজেক্টিফাই করলেন গুণে। এখন সবাই বুঝবে যে আসলে গ্রামে কয়টা পরিবার আছে। আমরা সকাল, দুপুর, সন্ধ্যা এই যে এইভাবে সময়কে ভাগ করি, সেটা সাবজেক্টিভ কোনো স্ট্রিক্ট সময় নয়, কিন্তু যখন বলি একটা বা দুইটা বা সকাল 10:30, এটা একটা স্ট্রিক্ট সময়, এটা অবজেক্টিভ। বোঝা গেল? হেনরি মিলার বলছে, আমরা যখন সময়কে এই ঘড়ির সময় দিয়ে বিচার করি সেটা টাইম, আর আমরা যখন দিন, রাত বা সকাল, দুপুর এইভাবে সাবজেক্টিভলি বিচার করি সেটা টাইমলেসনেস। হেনরি মিলার বলছে এই টাইমলেসনেসই আমাদের হিরো ছিল। সেই হিরোকে আমরা মেরে ফেলে এখন টাইমকে ধরেছি, আর এই টাইমই আমাদের লক স্টেপে মার্চ করিয়ে মৃত্যুর জেলখানায় মানে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে। কিভাবে সময়ের ধারণা আমাদেরকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যায়, মানে সময়কে কোয়ান্টিফাই করলে সেটা কিভাবে আমাদেরকে আলটিমেটলি ফ্যাসিবাদের দিকে নিয়ে যায়। এটা ঠিক যে আমাদের এই জগৎকে ম্যানেজ করার জন্য আমাদের তাকে ক্লাসিফাই করতে হয়, আমাদের কোয়ান্টিফাই করতে হয়, আমাদের অবজেক্টিফাই করতে হয়। তার কিছু সুবিধা আছে অবশ্যই, যেমন আমি যদি স্ট্রিক্ট সময় মেনে না চলি তাহলে তো কারখানা চালাতে পারবো না। আমি যদি বলি সকালে এসেন কারখানায়, তাহলে চলবে কারখানা? চলবে না, কারণ কেউ সকাল মানে বুঝবে সকাল 7টা, কেউ বুঝবে সকাল 9টা। আর আমাকে যদি বলেন আমার সকাল, তাহলে আমার সকাল হবে সকাল 11টায়। আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠি, আমার এই একটা বিলাসিতাই আছে। এই যে কোয়ান্টিফিকেশন আর ক্লাসিফিকেশন থেকে শুরু হয় সব সমস্যা, এটা ধীরে ধীরে ছকে বেঁধে ফেলতে চায় মানুষের জীবনকে। আমাদের অনুভূতির কোনো মূল্য থাকে না, আমাদের ধারণার কোনো মূল্য থাকে না, আমাদের অন্তর্গত ইমোশনের কোনো মূল্য থাকে না, আমাদের সাবজেক্টিভ ফিলিং এর কোনো মূল্য থাকে না। কোন এক অদৃশ্য শক্তি আমাকে বলে দিতে থাকে এটাই সত্য, এটাই রাইট, তোমাকে সকাল 7:30টায় উঠতে হবে, রাত 10টায় ঘুমিয়ে পড়তে হবে, তোমাকে 9টা-5টা অফিস করতে হবে। এইটাই মার্চিং ইন লক স্টেপ টুয়ার্ডস দ্য প্রিজন অফ ডেথ। এটাই ফ্যাসিবাদের ভ্রূণ। ফ্যাসিবাদের শুরুতে থাকে কোয়ান্টিফিকেশন অ্যান্ড ক্লাসিফিকেশন। হেনরি মিলার বলছে সেই সময়টা ভালো ছিল যখন আমরা টাইম নয়, টাইমলেসনেসের সময়ে বাস করতাম। সেই সময়টা প্রি ফ্যাসিবাদ টাইম। পুঁজিবাদের আগে তো আমাদের স্ট্রিক্ট টাইমের ধারণাই ছিল না। ঘড়ি ছিল, কিন্তু সেটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল না। ঘড়ির ব্যবহার শুরু হয়েছে শিল্প বিপ্লব বা পুঁজিবাদের উত্থানের সাথে সাথে। এইখানে আসেন আমরা ইসলামে টাইমের ধারণা নিয়ে একটা ইন্টারেস্টিং আলাপ করব, আর দেখব ইসলাম ফ্যাসিবাদের এই ঝোঁককে কিভাবে মোকাবেলা করেছে। ইসলাম সময়কে কিভাবে দেখে, এক্সপেরিমেন্টটা আমি আপনাকে করতে বলবো। তবে আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমার কিছু ভিডিও এডিট করে একজন বাংলাদেশি মুসলিম যুবক, খুব রিলিজিয়াস পারসন। কেমন রিলিজিয়াস আমি বলি, তাকে এক সময় আমি আমার একটা কবিতা আবৃত্তির কাজ দিয়েছিলাম এডিট করার জন্য। সে সেটা করেনি, বলেছে স্যার এই কবিতায় যা বলেছেন তা আমার রিলিজিয়াস বিলিফের সাথে, ভ্যালুজের সাথে সাংঘর্ষিক, পরিপন্থী। কিছু মনে করবেন না, আমি আপনার অন্য কাজ করে দেবো, কিন্তু এই কাজটা আমি করতে পারবো না। সে কাজ ভালো করে, কিন্তু তার একটাই অসুবিধা, সে কোনো ডেডলাইন দেয় না। কবে কাজটা দেবে সেটা সে কখনো বলে না। আমি যতই চাপাচাপি করি, সে হয়তো একটা তারিখ দেয় তারপরে, এবং সে সেটা অবলীলায় মিস করে।
এবং সে যে মিস করছে তার জন্য কোনো দুঃখ প্রকাশ করে না। আমি প্রথমে খুব বিরক্ত হতাম, তাকে বকাঝকাও করতাম, কিন্তু হেনরি মিলারের ট্রপিক অফ ক্যান্সার পড়ার পরে আমি বুঝতে পারলাম সে আসলে টাইমলেসনেসের জগতে আছে। সে আছে সেই জগতে যা হেনরি মিলারের কাছে হিরো। সে আছে প্রি ফ্যাসিবাদ জামানায়, আর তাকে প্রোটেক্ট করেছে ফ্যাসিবাদের জামানায় ঢোকা থেকে তার রিলিজিয়াস বিলিফ, তার ধর্মীয় বিশ্বাস। আর আমি আছি টাইমের জামানায়, ফ্যাসিবাদের চত্বরে। আপনি একজন মুসলিম আলেমের সাথে কথা বলবেন, সে আপনাকে টাইম কিভাবে দেয় সেটা খেয়াল করবেন। তিনি আপনাকে ঘড়ি ধরে টাইম দেবেন না, তিনি আপনাকে টাইম দেবেন বাদ মাগরিব, বাদ আসর, ফজরের ওয়াক্ত, এইভাবে। এটা সেই টাইমলেসনেসের জায়গা, সেই হেনরি মিলারের হিরো, সেই প্রি ফ্যাসিবাদ জামানায়। এবার বুঝেছেন তো আপনার ধর্মের মধ্যে ফ্যাসিবাদের উত্থানের বীজকে কিভাবে বন্ধ করা হয়েছে? আমি একটা জায়গা দেখিয়ে দিলাম, আর আমার সেই ইসলামোফোব সো-কল্ড বন্ধুকেও দেখিয়ে দিলাম আর কি। যদিও রেসিস্ট ইসলামোফোবদের কোনো কিছুতেই কনভিন্স করা সম্ভব না। খোদা তাআলা তো এমনি এমনিতেই বলেন নাই, কারো কারো অন্তরে মোহর মারা আছে। ইসলাম সময়কে কিভাবে দেখে, এক্সপেরিমেন্টটা আমি আপনাকে করতে বলবো। তবে আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমার কিছু ভিডিও এডিট করে একজন বাংলাদেশি মুসলিম যুবক, খুব রিলিজিয়াস পারসন। কেমন রিলিজিয়াস আমি বলি, তাকে এক সময় আমি আমার একটা কবিতা আবৃত্তির কাজ দিয়েছিলাম এডিট করার জন্য। সে সেটা করেনি, বলেছে স্যার এই কবিতায় যা বলেছেন তা আমার রিলিজিয়াস বিলিফের সাথে, ভ্যালুজের সাথে সাংঘর্ষিক, পরিপন্থী। কিছু মনে করবেন না, আমি আপনার অন্য কাজ করে দেবো, কিন্তু এই কাজটা আমি করতে পারবো না। সে কাজ ভালো করে, কিন্তু তার একটাই অসুবিধা, সে কোনো ডেডলাইন দেয় না। কবে কাজটা দেবে সেটা সে কখনো বলে না। আমি যতই চাপাচাপি করি, সে হয়তো একটা তারিখ দেয় তারপরে, এবং সে সেটা অবলীলায় মিস করে। এবং সে যে মিস করছে তার জন্য কোনো দুঃখ প্রকাশ করে না। আমি প্রথমে খুব বিরক্ত হতাম, তাকে বকাঝকাও করতাম, কিন্তু হেনরি মিলারের ট্রপিক অফ ক্যান্সার পড়ার পরে আমি বুঝতে পারলাম সে আসলে টাইমলেসনেসের জগতে আছে। সে আছে সেই জগতে যা হেনরি মিলারের কাছে হিরো। সে আছে প্রি